নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব একটি সরস গল্প, অন্নদা শঙ্কর রায়ের লেখা স্ত্রীর দিদি। তাহলে শুনতে থাকো। গল্পের নাম স্ত্রীর দিদি। নির্মলের স্ত্রী শেফালি রূপে গুণে লক্ষ্মী। শুকতারার মতো স্থিরোজ্জ্বল তার চক্ষু, শারদ প্রভাতের মতো স্বচ্ছ সুধৌত তার মুখ, তার দেহছন্দ শরতের নদীর মতো শান্ত। এমন মেয়েকে দেখে কার না পছন্দ হয়। নির্মল তাকে এক নিঃশ্বাসে বিয়ে করে ফেললে। বিয়ের রাত্রে প্রথম দেখলে তার স্ত্রীর দিদি সোহিনীকে। শেফালি যেমন শরৎ ঋতুর প্রতিমূর্তি, সোহিনী তেমনি বর্ষা ঋতুর। আর চোখ দিয়ে বিদ্যুৎ ঠিকরে পড়ছে। বিদ্যুৎ তার স্মিত হাস্যে, বিদ্যুৎ তার পরিহাসে, রসোক্তিতে। শ্যামা মেয়ে, সতেজ স্বাস্থ্য তাকে সুদর্শন করেছে, নইলে রূপ তার বাস্তবিক নেই। চাপা খসখসে তার কণ্ঠস্বর, তবু কি যেন সম্মোহন আছে তাতে। বোধহয় খোট্টার দেশে বিয়ে করার দরুন স্নিগ্ধতা খুইয়েছে, কিন্তু কেমন শক্ত গাঁথুনি। গরনে বজ্র, ধরনে বিদ্যুৎ। তার একটা না একটা অঙ্গ সমস্তক্ষণ কথা কইছে, যেন তাকে গড়বার সময় বিধাতা পারদের খাদ মিশিয়েছিলেন। সোহিনী নির্মলের সঙ্গে আলাপ করে, অন্যদিকে হাসি মুখ ফিরিয়ে থেকে থেকে নির্মলের দিকে চেয়ে চাউনিতে কৌতুক বিচ্ছুরিত করে, যেন নির্মলের মনের ভিতরটা দেখতে পায়, যেন ওখানটাতে তামাশার কিছু আছে। তারপর আবার মুখ ফিরিয়ে নিয়ে কথা কইতে থাকে নির্মলেরই সঙ্গে, অন্যান্যদেরকে একেবারে বঞ্চিত না করে। কালো মেয়ের ভালো বর জোটেনি, মধ্যবয়সী দোজবর, এলাহাবাদের নেটিভ ডাক্তার। আর শেফালির স্বামী ভাগ্য তার গায়ের মতোই ফর্সা। নির্মল ঢাকার তরুণ লেকচারার। দেশের কাছে দশের কাছে তার একটা প্রতিষ্ঠা আছে। তবু সোহিনী নির্মলকে গণনার মধ্যে আনে না। তার ছোট বোনের বর সম্বন্ধে ছোট, মানুষটিও শিষ্ট সুশীল। ছাত্র সমাজের আদর্শ যদি না হলো, তবে আর অধ্যাপক কিসের? নির্মল গম্ভীরভাবে দন্ত বিকাশ করে, যেন উপস্থিত ভদ্র তনয়ারা তার ছাত্রী ও এই বাসর ঘর তার ক্লাসরুম। দুটি কানের ওপর রকমারি অত্যাচার যেন একটা মায়া। সোহিনী ওদের নিষেধ করে একটা হাত তুলে, মাথাটাকে ঈষৎ দুলিয়ে বলে, তোরা তো বেশ, মাস্টারের কাছে কোথায় কানগুলি গছিয়ে দিবি, না মাস্টারের কান দুটি নিয়ে কাড়াকাড়ি। এবারে জন্মাষ্টমীর মিছিলে তোদের সং বেরোবে, দেখিস। নির্মল ভরসা পেয়ে জিজ্ঞেস করলে, আপনি ঢাকার জন্মাষ্টমীর মিছিল দেখেছেন? সোহিনী অন্যদিকে চেয়ে এমন ভঙ্গিতে মাথা নাড়লে ও তার ঠিক পরে নির্মলের দিকে এমন দৃষ্টিতে চাইলে যে নির্মলের দেহের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি তড়িৎ ছুটে গেল। স্ত্রীকে একা পেয়ে নির্মল জিজ্ঞাসা করলে, তোমার দিদি কতদূর পড়েছেন? 4th ক্লাস অবধি। শেফালি বললে কোনো মতে মুখ ফুটে। নববন্ধুত্বের শরমে সে অন্ধ হয়েছিল, কিন্তু মুখ হয়নি তা বোঝা গেল। 4th ক্লাস? মোটে 4th ক্লাস? প্রফেসর বিস্ময়াবিষ্ট হলেন। স্ত্রীর সঙ্গে এক শয্যায় শুয়ে সে ধ্যান করল স্ত্রীর দিদিকে। 4th ক্লাস! তবু কি দীপ্তি, কি স্ফূর্তি, কি সপ্রতিভতা! শেফালি তো ম্যাট্রিক পাস, কিন্তু সোহিনীর কাছে লাগে না। শেফালি না হয়ে সোহিনী যদি আমার স্ত্রী হতো। নির্মল ভাবলে, তাহলে বিধাতার এমন কি ভুল হতো? বছর 3 আগে এই পরিবারের সঙ্গে পরিচয় ঘটে থাকলে শ্বশুরমশাই কি আমাকে না দিয়ে নগেন্দ্রবাবুকে ও মেয়ে দিত? তবে 3 বছর আগে আমার চাকরি হয়নি। আমি রিসার্চ স্কলার,
বিবাহের প্রস্তাবে বদন বিকৃত করেছি। স্বামী না হয়ে স্বামীজি হবার দিকে ছিল আমার ঝোঁক। স্ত্রী জাতি না বলে মাতৃজাতি বলতুম। আনন্দ দাদাদের সঙ্গে ছাড়া অন্য কারুর সঙ্গে আড্ডা দিতুম না। ওরাও আমাকে নিজেদের একজন বলে ধরে নিয়েছিলেন। ইন অ্যান্টিসিপেশন ডাকতেন নির্মলানন্দ বলে। হায়, নির্মল ভাবলে, সেই মোহে হারালুম ওই দীপ্তি, ওই স্ফূর্তি, ওই সপ্রতিভতা। সেই তো বিয়ে করলুম, সংসারী হলুম, মাতৃজাতিকে সন্তান জোগানোর দায়িত্ব নিলুম। চাকরিটি পেয়েই ব্যাস বদলে গেল মতটা। মায়ের অনুরোধের কাছে জারি জুরি খাটল না। 3 বছর আগে করলে স্ত্রীর সঙ্গে সম্বন্ধ অন্যরকম হতো। এই মেয়ে আমার কান ধরে টান দিত, এত লজ্জা কোথায় থাকত। স্ত্রীর সঙ্গে সে রাত্রে যত কথা হলো তার 12 আনা দিদি সংক্রান্ত। অবোধ শেফালি সন্দেহ করল না। অদ্বৈতবাদী নির্মল অন্যায়টা কিছু দেখলে না। বউ নিয়ে নির্মল ঢাকায় ফিরল। মা যার পর নাই আহ্লাদিত হলেন। বোনেরা বৌদিকে ঘিরে রইল। বন্ধুরা বউ ভাত খেয়ে শেফালির স্বামীকে অভিনন্দন করে গেলেন। পাড়ার মেয়েরা নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাশি রাশি উপহার দিলেন। নির্মল কিন্তু সোহিনীকে ভুলতে পারলে না। শেফালিকে দেখলে সোহিনীর কথা মনে পড়ে। শেফালিতে সোহিনীর দীপ্তি কই, স্ফূর্তি কই, সপ্রতিভতা কই? শুধু সৌন্দর্য, শুধু সরম, শুধু স্নিগ্ধতা। এসব তো জগতে দুর্লভ নয়। নির্মলের বাড়িতেই কিছু কিছু আছে। এর জন্য অমন জমকালো স্বামীজিত্ব বিসর্জন দিয়ে একটা সুলভ স্বামী হবার সার্থকতা কোথায়? স্ত্রীর দিকে চেয়ে নির্মল ভাবে, এ তো মাতৃজাতি, একে স্ত্রী বলে কল্পনা করতে সংকোচ আসে। নির্মল পড়ার ঘরে বিছানা পাতল। পাড়ার লোকে ও কথা শুনে বললে, অমন স্ত্রীর স্বামী হয়ে এমন জিতেন্দ্রিয় পুরুষ তো নয়, মহাপুরুষ। আনন্দ দাদারা বললেন, কত গৃহী পরমহংসদেবের আরাধনা করে, তার অনুসরণ করে কজন? মার মনে কাঁটা ফুটল। তিনি বৌমাকে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে নাতির বিনিময়ে পাঁঠা মানত করিলেন। ওদিকে জিতেন্দ্রিয় ধ্যান করে, স্ফটিক স্বচ্ছ নয়নে পতঙ্গ চপল চাউনি, চোখে কপালে অধরে উচ্ছল নিঃশব্দ স্মিত হাস, দীঘল সবল গড়ন, ইস্পাতের মতো রং, চাপা খসখসে কণ্ঠস্বর। স্ত্রীকে জিজ্ঞাসা করে, দিদি চিঠি লেখেননি? শেফালি বলে, তাকে 10খানা না লিখলে কি সে 1খানা লিখবে? নির্মল ক্ষুণ্ণ হয়। জানে না যে চিঠিতে সোহিনীর অন্য মূর্তি। হিজিবিজি কি যে লেখে নিজেই পড়তে পারে না। হয়তো লেখে, বহুদিন যাবৎ তোমাদের কুশল সংবাদ না পাইয়া বড়ই ভাবিত আছি। কুশলের বানান মুশলের মতো, সংবাদেও তালবস্য। অবোধ শেফালি সুবোধ হবার জন্য আইএ পড়া করছে। দেবর বিমল তার সহপাঠী। তার দিদিকে তার স্বামী কেন এতবার স্মরণ করেন তা যদি সে বুঝত, তবে অত পড়াশোনার দরকার হতো না। নির্মল স্থির করে ফেললে, পুজোর ছুটিতে এলাহাবাদ যেতেই হবে। মাকে বললে, তুমি পুরী দেখতে চাও, বিমলের সঙ্গে যাও। শেফালিকে তার পিত্রালয়ে দিয়ে আমি একলা যাই পশ্চিমে। আমার সেই মিলিটারি স্ট্র্যাটেজি অব দ্য মুঘলস বইখানা লিখতে হলে আগ্রা, দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদের দুর্গগুলো চাক্ষুষ করতে হয়। ডক্টর না হয়ে নির্মলের নিষ্কৃতি নেই। শুধু পিআরএস যে তার পক্ষে অশোভন, কে এ কথা না জানে। মা বলল, তাই হোক। এলাহাবাদের নগেন্দ্রবাবু পৈতৃক অট্টালিকা ভাড়া দিয়ে নেটিভ ডাক্তারের উপযুক্ত পাড়ায় ছোটোখাটো বাড়ি ভাড়া নিয়েছেন। যা দেখে রোগী ভরসা করে ভিড়বে। বাপ বড় ডাক্তার ছিলেন। বাপের নাম ডাকের প্রতিধ্বনিতেই তাঁর পসার। প্রথম পক্ষের 3টি ছেলে মেয়ে
তিনি ও তার দ্বিতীয় পক্ষ এই কয়জনের সংসার। ভাড়ার টাকা ও রুগী দেখার টাকায় একরকম চলে যায়, তবে সাবেককালের চাল আর নেই, এই যা দুঃখ। বেশ বেশ, তুমি এলে, দেখা হলো, খুশি হলুম, নগেন্দ্রবাবু বললেন। আমাদের কি কোথাও যাবার জো আছে ভায়া? ওই দেখো না, রাত না পোহাতেই পাঁচটা রুগী এসে ধর্না দিয়ে পড়েছে। নগিন ডাক্তার না ছাড়াবে ওদের বিমার ছাড়বে না। ক্যা ভইল রে রাম খেলাতা না, ক্যা ভইল রে বুধুন কি নানি? ভাইরা ভাইকে দেখিয়ে দিয়ে তিনি ওদের একজনের বুকে স্টেথোস্কোপ বসিয়ে দিলেন, একজনের মুখে হাত পুড়ে দাঁতগুলো নাড়লেন। একটা চাকর এসে খবর দিলে, মাইজি বোলাতে হ্যাঁ। নির্মল তার পিছু পিছু গেল। নমস্কার করতেই সোহিনী ফিস করে শুধালে, কদিন থাকা হবে? তার দুহাত জোড়া, সে নির্মলের জন্যই লুচি ভাজছিল। সেটা, নির্মল সুগম্ভীর স্বরে বললে, এখানকার ফোর্টের দ্রষ্টব্য তার উপর নির্ভর করছে। কিসের উপর? সোহিনী নির্মলের চোখের উপর কৌতুক দৃষ্টি স্থাপন করলে। নির্মল দৃষ্টি এড়িয়ে বললে, এখানকার ফোর্টে দেখবার জিনিস বেশি থাকলে বেশি দিন, কম থাকলে কম দিন। তবু? সোহিনী পুনরায় প্রশ্ন করলে। কম করে হলেও কদিন শুনতে পাই? নিশ্চয়, নির্মল বিব্রত হয়ে বললে। ধরুন 3 দিন। সোহিনী বিদ্যুৎ বর্ষণ করে বললে, অত কম কিছুতেই হতে পারে না। নির্মল তো তাই চায়। গম্ভীরভাবে মুচকি হাসল। তারপর চুপ করে সোহিনীর সুগঠিত হাত দুটির নিপুণ ব্যস্ততা, তার চুড়ির নিরন্তর ওঠানামা সপ্রশংসভাবে নিরীক্ষণ করতে লাগল। যেন সামান্য লুচি ভাজা নয়, নূরজাহানের মতো সাম্রাজ্য পরিচালনা চলেছে ওই দুখানা সুবলিত করে। পারে এমন লীলার সহিত কাজ করতে শেফালি? খালি পড়া আর পড়া। ওকে আনলে না কেন? কাকে? ছবিকে, শেফালিকে? ওর মা বাবা আসতে দিলেন না। বিরহ সইতে পারছ? সোহিনী লুচিগুলি দুটি থালায় সাজাতে সাজাতে অপাঙ্গে চাইল। নির্মল ভয়ে ভয়ে বললে, ঐতিহাসিককে আরও কত কি সইতে হয়। ঐতিহাসিক কি? যে ইতিহাস লেখে। সোহিনী মাথা দুলিয়ে বললে, তাই বলো, আকবরের ছেলে বাবর না বাবরের ছেলে আকবর, এই তোমরা খুঁজে বের করো না? আচ্ছা, আমাদেরও তো ইতিহাস লেখা হবে হাজার হাজার বছর পরে, হবে না? হবে বইকে। এই ভিটে খুঁড়ে আজকের থালাবাটির খোঁজ একদিন পাওয়া যাবে না? যাবে বইকি। এখনকার দিনের ঐতিহাসিকের জন্য খান কয়েক লুচি তুলে রাখতে হয় না মাস্টার মশাই? নির্মল ভাবলে, প্রফেসর ও মাস্টারের মধ্যে তফাতে জানে না। সিভিল সার্জন ও নেটিভ ডাক্তার দুই এর কাছে ডাক্তার। বললে, আমি মাস্টার নই, প্রফেসর। সোহিনী ভ্রুভঙ্গি করলে। প্রফেসর তাহলে মাস্টার নয়? পড়ায় না ছেলেদের? নির্মল ভাবলে, যাকগে, জ্ঞানের চেয়ে ওই ভঙ্গিটুকু মহার্ঘ। লুচি চিবোতে চিবোতে নগেন্দ্রভূষণ বললেন, গোড়াকে নিয়ে জ্বালাতন হচ্ছি ভায়া। গোয়ালিয়রের গায়কবার, ইন্দোরের সিন্ধিয়া, এদের কীর্তিকলাপের আমি কি জানি। নির্মল মুখ টিপে বললে, সে হবে এখন, আমি ওকে ইতিহাসে পাকা না করে দিয়ে নড়ছি নে। গোরা, কালা, টুনি এই 3 ছাত্রছাত্রীকে পাকা করে তোলবার ভার নিয়ে নির্মল স্থায়িত্ব লাভ করলে। দুপুরের দিকে একবার দুর্গে যায়, খাতায় পাতায় নকশা এঁকে আনে, মহাগ্রন্থের খসড়া তৈরি করে।
আর খুব লুচি হালুয়া ধ্বংস করে, উপরন্তু চা। মাস্টার, না না প্রফেসর মশাই, সোহিনী চা দিয়ে যাবার সময় বলে, এই নাও তোমার চা। নগেনদা খেয়েছেন? উনি তো অনেকক্ষণ বেরিয়েছেন। চায়ে চুমুক দিয়ে নির্মল বলে, ওহ, চা খুব ভালোবাসো না? খুব, যদি তেমন হাতের হয়। নির্মল ক্রমে সাহসী হয়েছিল। মেয়েদের কাছে মুখ চোরা বলে আর দুর্নাম দেওয়া চলে না। সোহিনী তার দিকে অবাক হয়ে তাকালে। তার সব সময় স্থির চপলার হাসি। বললে, কেমন হাতের? নির্মল খপ করে তার একটা হাত চেপে ধরে বললে, এমন হাতের। সোহিনীরই গায়ে জোর বেশি। সে হাতটা ছাড়িয়ে না নিয়ে সেই হাতে নির্মলের গালে ঠোনা মেরে বললে, এ খাদ্য কেমন লাগলো? আরও ভালো। আর একটি ঠোনা আর একটু জোরে। এবার কেমন লাগলো? আরও ভালো। ক্ষিপ্রতার সহিত প্রফেসরের কানটাতে পাক দিয়ে সোহিনী শোধালে, এটা কেমন? উপাদেয়। দিন 2 পরে সোহিনী বললে, এখানকার দুর্গ দেখা শেষ হয়ে গেছে বুঝি? নির্মল বললে, না। তবে যে আর যাও না দেখতে? যতটা দেখেছি ততটার বিবরণ গুছিয়ে লিখি আগে, তারপর যাব আবার। কই, লিখতেও তো তোমার তাড়া নেই। নির্মল বুঝলে এর তাৎপর্য। ঘণ্টার পর ঘণ্টা সোহিনীর ঠোনা ও কানমলা খাওয়া। নগেন্দ্র একটা দাবাখানা খুলেছেন, সেইখানে সারা দুপুর আড্ডা দেন, সেইখান থেকে কলে যান। ছেলে দুটো স্কুলে, মেয়েটি পাড়ার বড় বাড়িতে। হ্যাঁ, এইবার লিখব। অনেক চিন্তা করতে হয়, তোমরা তো বোঝো না। চিন্তা করার ঢং বুঝিয়েই। আহা, মস্তিষ্ক যে সর্বক্ষণ ক্রিয়া করছে তা কি তুমি দেখতে পাচ্ছ সোহিনী? দিদি বললে না যে? কেন দিদি বলবো? নির্মল নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে বললে, সত্যিকারের দিদি তো নও, সম্পর্কে দিদি। সম্পর্ক বুঝি কিছুই নয়? সম্পর্কটা অন্যরকমও হতে পারত। এ কথায় সোহিনী আঁচল দিয়ে চোখ ঢাকলে। নির্মল ঠাওরালো সে চোখের জল চাপা দিচ্ছে। আহা, কি অসুখী এই মেয়েটি, দোজবরে পড়েছে, ও ছাড়া আর কি হতে পারে। নির্মল উঠে দাঁড়ালো। সোহিনীর কাঁধে একটি হাত রেখে আরেকটি হাতে ওর চোখ থেকে আঁচল সরালে। ও হরি, কই তার চোখে জল? সোহিনী চুপি চুপি হাসছিল, খিলখিল করে হেসে উঠল। হতভম্ব নির্মলকে ঠেলে দিয়ে ছুটে পালিয়ে গেল। বললে, আমাকে একজনের বাড়ি যেতে হচ্ছে, কিছু মনে করো না প্রফেসর, বাসা পাহারা দিও। নির্মল পরদিন ফোর্টে গেল। মন দিয়ে লিখলেও কিছু। স্ত্রীকে কুশল সংবাদ দিয়ে চিঠি লিখেছিল, তার উত্তর পেয়ে প্রত্যুত্তরে লিখলে, খুব খাটতে হচ্ছে, একটা নকশা পাঠিয়ে দিলে নমুনা হিসেবে। তারপর যথাপূর্বং বললে, কাল রাত্রে নগেনদা তোমাকে এত বকছিলেন কি নিয়ে? তুমি জানলে কি করে? বাহ, আমার বুঝি কান নেই? কিন্তু তখন তো তুমি ঘুমিয়ে। আমি ঘুমিয়ে ঘুমিয়েও শুনতে পাই। সোহিনী গ্রীবাটি বেঁকিয়ে বললে, তুমি অবাক করলে। যারা ম্যাজিক করে তারাও তো প্রফেসর, তুমি বুঝি তাদের একজন? সোহিনী স্বীকার করলে না যে তার স্বামী তাকে বকছিল। ও কিছু না, ওর মিষ্টি কথার ছাঁচই ওই বকুনির মতো শোনায়। নির্মল হেসে উড়িয়ে দিলে। হাসছ কি মশাই? স্বামী কি স্ত্রীকে বকতে পারেন?
নির্মল হাসতে হাসতে গড়িয়ে পড়ল, তারপর সোহিনীর হাত ধরে উঠে বসল। সহসা সোহিনীকে টান দিয়ে নিজের পাশে বসালো। বললে, সত্যি বলো, ওকে তুমি ভালোবাসো? এই প্রথম সোহিনীকে গম্ভীর হতে দেখা গেল। বলো বলো সোহিনী, ওকে তুমি ভালোবাসো? সোহিনী ঝাঁঝের সঙ্গে বললে, কেন, ওর অপরাধ কি? উনি প্রফেসর নন এই? দূর, তা কেন হবে? উনি তোমার যোগ্য। আমি কি ওর যোগ্য? নির্মল আবেগের সঙ্গে বললে, সোহিনী, তুমি কি জানো তুমি বিদুষী, রূপসী, কল্যাণীদের চেয়েও শ্রেয়? সোহিনী, আমার একমাত্র দুঃখ, কেন আমি 3 বছর আগে তোমাকে দেখিনি। দেখলেই বিয়ে করতুম নিশ্চিত। সোহিনী আবার স্বাভাবিক হেসে ভ্রুবাণ হেনে বললে, কিন্তু আমি যদি এ বিয়েতে অমত করতুম? কেন অমত করতে? কেন করতুম না? প্রফেসর বুঝি পুরুষ? কি? যাও, বলবো না। প্রফেসর বুঝি কি? জিরাফ। নির্মল মিনতি করলে। তখন সোহিনী পুনরুক্তি করলে, প্রফেসর বুঝি পুরুষ? এ কথা শুনে নির্মল সোহিনীকে একেবারে বুকের কাছে টেনে আনলে। সোহিনী নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলে না, শুধু ফিসফিসিয়ে বললে, ছাড়ো ছাড়ো, ছি ছি। নির্মল বললে, আর বলবে ওরকম কথা? কী রকম কথা? ওই যে প্রফেসর নয় পুরুষ। পুরুষ নাকি? নির্মল এর যা উত্তর দিলে তা ভয়ানক। আরও 3-4 পরে সোহিনী বললে, লক্ষ্মীটি, এই বেলা যাও। নির্মল বললে, যাব, কিন্তু তোমাকেও আসতে হবে। সোহিনী ঘাড় নাড়ল। বোনের বাড়িতে তুমি বোনের, আমার নও। পাগল, আমি কি আর ওর পুরুষ হতে পারি? না না, ওকে অসুখী করতেও যে পারবে না তুমি। কিন্তু তোমাকেও অসুখী করতে পারবো না রানী। একজনকে অসুখী করতেই হবে। তা যদি হয় তবে তোমাকে নয়। সোহিনীর স্বভাব বদলে গেছিল। স্বতঃস্ফূর্ত স্মিত হাসির স্থান নিয়েছিল করুণ গভীর আভা। সে বললে, আমাকে অসুখী করলে ও অসুখী হবে না, কিন্তু ওকে অসুখী করলে আমিও অসুখী হব। না সোহিনী, তোমাকে অসুখী করব না। নির্মল বারবার এই কথা বললে, আর ছেলে মানুষের মতো সোহিনীর বুকে মুখ গুঁজল। শিশুর মতো আধো আধো সুরে বললে, না সোহিনী, তোমাকে অসুখী করব না। সোহিনী খিলখিল করে হেসে উঠল। যাও খোকা প্রফেসর। এর উত্তরে সেই ভয়ানক কাণ্ড। এমন সময় এসে পড়ল নগেন্দ্রভূষণের কন্যা টুনি। বয়স 6-7 বছর হবে। তাকে দেখে সোহিনী নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিলে। তখনও তার মুখে কৌতুকের হাসি। সে কি কাউকে ডরায়? নির্মল তো মুখটাকে অসম্ভব লম্বা করে টুনির ভয়ে টুনির পুতুলের মতো ঠায় বসে রইল। মেসোমশাই, টুনি জিজ্ঞাসা করলে, মাকে কামড়াচ্ছিলে কেন? তুমি কি কুকুর? মেসোমশাইয়ের মুখ কতকটা কুকুরের মতো লম্বা দেখাচ্ছিল বটে। তিনি কি যেন জবাব দিতে চেষ্টা করলেন। একটা অস্ফুট ধ্বনি তার কণ্ঠমূলে আটকে গেল। মা ও ঘর থেকে ডাকলেন, টুনি। ছুটে গেল টুনি। মা তাকে একটা পয়সা ঘুষ দিল। যা, কুল কিনে খা। তখনকার মতো টুনির মুখ বন্ধ হলো, কিন্তু রাত্রে বাবার সামনে খুলল। জানো বাবা, সোহিনী তাকে চোখের ইশারায় নিষেধ করলে। জানো বাবা, মেসোমশাই।
সোহিনী চোখ দিয়ে অগ্নিবর্ষণ করলে। নির্মলের তো তখন যায় যায় অবস্থা। তার মুখ মরার মতো সাদা হয়ে আসছিল। নানা কারণে সেদিন নগেন্দ্রবাবু খিটমিট করছিলেন। তিনি ভেঙিয়ে বললেন, জানো বাবা? কি জানো বাবা? টুনির অমনি অভিমান হলো, আর দাদারা তো হো হো করে হেসে উঠল। জানো বাবা? কি জানো বাবা? এই টুনি, যাও, বলবো না। এই বলে টুনি হনহন করে বেরিয়ে গিয়ে কোথায় লুকিয়ে থাকল। পরদিন টুনি ঠিক সেই সময়টিতে পাড়া বেরিয়ে ফিরল। উঁকি মেরে দেখলে ওরা পাশাপাশি শুয়ে আছে। ঘরে ঢুকতেই নির্মল আহ উফ করে উঠল। ভারী মাথা ধরেছে তার। টুনি ডাকলে, মেসোমশাই। মেসোমশাই সাড়া দিলেন, আহ উহ টুনু রে, মারা গেলাম রে। টুনি বললে, বাবাকে খবর দিই, ওষুধ নিয়ে আসি। নির্মল কাতরাতে থাকল। আহ আহ ইহ উহ। সোহিনী সকৌতুকে নির্মলের মাথা টিপে দিতে দিতে বললে, ওষুধ আমার কাছে, তোকে যেতে হবে না। টুনিও মেশোর পা টিপতে বসল। কিছুতেই ও ঘর থেকে সরল না। অগত্যা নির্মলের অসুখ সারল। রাত্রে বাবাকে টুনি বললে, মেসোমশাই আজ খুব কষ্ট পেলে। এমন মাথা ব্যথা হবে না? মানুষকে কামড়ালে মাথা ব্যথা করবে না? মানুষের কামড়ানোর সঙ্গে মাথা ব্যথার সম্বন্ধ শুনে নগেন্দ্রভূষণের ডাক্তারি কৌতূহল উজ্জীবিত হল। অমন একটা কার্যকারণ জেনে রাখা ডাক্তার মাত্রেরই কর্তব্য। এবার যখন কোনো রোগী এসে বলবে মাথা ব্যথা করছে, তিনি গম্ভীরভাবে শুধোবেন, মানুষকে কামড়েছ বুঝি? তিনি জিজ্ঞাসা করলেন, কে কাকে কামড়ালো? নগেন্দ্র একবার তাকালেন নির্মলের দিকে, আর একবার তাকালেন সোহিনীর দিকে। ইন্দ্র আর অহল্যা। ইন্দ্রটি কম্পমান, অহল্যা বেপরোয়া। ঋষি না হন ঋষির বংশধর। ধ্যানে সমস্ত জানলেন। প্রথমত কিছু বললেন না। পেট ভরে খেলো চেঁচে পুছে। আঁচিয়ে তোয়ালেতে হাত মুছে ঢেকুর তুলল বার কয়। পান মুখে দিয়ে কয়েকবার মুখ বিকৃত করে নির্মলের ঘরে ঢুকে খানা তল্লাশ করলেন। দেখা যাক তার গবেষণা সত্য না ধাপ্পা। নোটবুক নয়, কবিতার খাতা। নির্মলও কবিতা লেখে, অন্তত সবে লিখতে শুরু করেছে। তোমার আমার মিলন হবে বলে আসছি কবে থেকে, প্রেমের পসারটি মাথায় করে হায় চলছি হেঁকে হেঁকে। নগেন্দ্রভূষণ উল্টিয়ে দেখলেন এই 14 দিনে 27টি কবিতা জাল হয়েছে। তুমি ছলকিয়া চলো জলকে, আমি থমকিয়া থাকি পলকে, মম অন্তরে গাহে বলকে, সখী জাগো সখী জাগো। খাতাখানার মধ্যে গোটা 4-5 লম্বা চুল আবিষ্কার করে নগেন্দ্রভূষণ সশব্দে গলা পরিষ্কার করলেন। ডাকলেন, ভায়া হে, এদিকে এসো। নির্মল প্রাণের মায়া চৌকাঠের ওধারে রেখে ঠকঠক করে কাঁপতে কাঁপতে এলো। নগেন্দ্র জিজ্ঞাসা করলেন, কত দূর এগিয়েছ ঠিক বলো তো? নির্মল বললে, আজ্ঞে, ন্যাকা সাহায্য কেন হে? আমি কি তোমার মাথা কাটছি? তবে আমার মাথাটা তুমি কত দূর কেটে রেখেছ জানতে ইচ্ছে করে। চুম্বন আলিঙ্গনের পরীক্ষা পারে থেমেছ না? আজ্ঞে, তুমি তো বড্ড ভালো মানুষ হে। নির্মল কাঁদো কাঁদো সুরে কি বললে শোনা গেল না। বাইরে সোহিনী হেসে লুটিয়ে পড়ছিল। নগেন্দ্র আশ্বাস দিয়ে বললেন, শ্বশুরমশাই সেই শ্বশুরমশাই থাকবেন, জামাই অদল বদল হলেও।
অতএব এতে ভয় পাবার কি আছে? নির্মল দুহাতে চোখ ঢাকল। সোহিনীও উঁকি মেরে তার দশা দেখে দুহাতে মুখ ঢাকল। নগেন্দ্র গর্জে উঠল, যাও, এটিকে নিয়ে যাও, গিয়ে ওটিকে দাও পাঠিয়ে। ওদিকে সোহিনীর হাসি গেল দপ করে নিভে, এদিকে নির্মল ফনা তুলল। এতক্ষণ শুনলে অন্নদাশঙ্কর রায়ের লেখা গল্প স্ত্রীর দিদি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।